কুণাল সরকারের মতো বর্ণ গোস্বামী দুজনকে লালবাজারে তলব করা হয়। ডাক্তারদের সংগঠন সবাই আজকে একজোট হয়ে তাদের নিয়ে গেছে এই মুহূর্তে লালবাজারে, তাদের ইনফরমেশন চলছে এবং ডাক্তাররা বলছেন যে এটা তারা মানছেন না, তারা ভালোভাবে দেখছেন না। আজকে এই ঘটনাটাকে কিভাবে দেখছেন? চূড়ান্ত অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সরকার ক্ষমতায় এসেছে প্রতিক্রিয়ার কারণে। এরা পরিকল্পিতভাবে সমস্ত তথ্য প্রমাণাদি লোপ করেছে। মেয়েটির অটোপসি হবার পরে বায়োলজিক্যাল এভিডেন্স অফ ডিএনএ স্যাম্পল যাতে না পাওয়া যায় তড়িঘড়ি তার সৎকার সম্পূর্ণ করে ফেলেছে। অকুস্থল প্লেস অফ অকারেন্স সেটাকে ধ্বংস করেছে। আমরা প্রতিবাদ জানানোর জন্য মঞ্চ বানিয়েছিলাম, রাত্রে মঞ্চ গায়েব করে দিয়েছে। যদি আর কিছু তথ্য প্রমাণাদি থাকে প্রতিবাদীদের আরো আতঙ্কিত করবার জন্য বেছে বেছে কলকাতা এবং হাওড়া থেকে ছেলে নিয়ে এসে আক্রমণ করিয়েছে, যাতে একটা এলাকাকে বা কোনো কাউন্সিলরকে কোনো তৃণমূলের স্থানীয় নেতার অনুগামী বলে চিহ্নিত না করে ফেলা যায়। এখন আক্রমণ নেমে এসছে নার্সদের ওপরে, ডাক্তারদের ওপরে। প্রতিদিন যারা মন্ত্রী তিনি বলছেন যে নার্সরা যদি জনরোষের শিকার হয় তাহলে আমাদের কিছু করার থাকবে না। তার অর্থ হচ্ছে এটাই, নার্স এবং ডাক্তারদের জনরোষের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এ কারণে যে তারা বুঝিয়ে দিচ্ছেন প্রয়োজনে তাদের উপরেও আক্রমণ করতে পারে। ডক্টর কুণাল সরকারের মতো একজন লব্ধ প্রতিষ্ঠিত চিকিৎসক, অত্যন্ত সমাজ সচেতন, ডাক্তারি করার বাইরেও তার সমাজে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে। বিভিন্ন সময় সামাজিক বিষয় নিয়ে তিনি বিভিন্ন সেমিনার করে থাকেন। তিনি তো বহু সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকে সমর্থন করেছেন তাদের বিভিন্ন পদক্ষেপকে। আজকে একটা সামান্য সমালোচনার কারণে তাকে ডেকে আনা হচ্ছে। সুখেন্দু শেখর রায় একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, আমাদের ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভায় নেতৃত্ব দিচ্ছেন। তৃতীয়বারের জন্য সাংসদ তাকে এই সরকার বানিয়েছে, তৃণমূল কংগ্রেস বানিয়েছে। আজকে তিনি প্রতিবাদ করেছেন। প্রত্যেকেরই অন্তরাত্মার ডাকে কেউ প্রতিবাদ করতে পারেন, সমালোচনা করতে পারেন, এবং যেটা বলেছেন সেটার মধ্যে তো অন্যায় কিছু নেই। আমরা তো প্রথম দিন থেকে বলছি যে হসপিটাল সুপার এবং কলকাতা পুলিশ কমিশনারের কাস্টোডিয়াল ইন্টারোগেশনের প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে একটি মৃতদেহ, একটি মহিলার চিকিৎসকের মৃতদেহ, সেখানে অনেক ডাক্তাররা আছে, তারা দেখে এটা বুঝতে পারলেন না যেটা ধর্ষণ খুনের ঘটনা। তারা প্রথমেই আত্মহত্যার তত্ত্ব যেভাবে গ্রামের চাষিদের ক্ষেত্রে করা হয় বা অন্যান্য কোনো ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে বলা হয়েছে মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছে, একই তত্ত্ব তারা ওখানে চালিয়েছে। যে বিনীত গোয়েল কামদুনিতে বিশেষ একটি জনগোষ্ঠীর মানুষকে খুশি করার জন্য ব্লক ভোটের জন্য এমন ভাবে তথ্য পেশ করেছে যাতে তারা নিঃশর্তে মুক্তি পেয়ে যায়, সেই একই কাজ তারা কামদুনি থেকে আজকে এই আর্যিকর একইভাবে চলেছে। এবার এই প্রতিবাদকে যে কোনো স্বৈরতান্ত্রিক সরকার যেভাবে তাকে প্রতিরোধ করে, রাষ্ট্রযন্ত্র যেভাবে করে সেভাবেই করেছে। তো এখানে আদৌ কি কোনো গণতান্ত্রিক ব্যবস্থা আছে? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে গ্রেপ্তার হতে হয়, তার অতীতের উদাহরণ আমরা দেখেছি। এখন প্রতিবাদ করছেন ডাক্তাররা কারণ তাদের রক্ত, তাদের ফ্যাটার্নিটির লোক মারা গেছেন, ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে, তারা প্রতিবাদ করছেন। আর আজকে তো কোনো দল নেই পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে যে প্রতিবাদটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেখানে তো আমি নিজে দেখলাম যে একই জায়গায় দাঁড়িয়ে বিজেপি আর এসইউসিআই একই মাইক থেকে স্লোগান দিচ্ছে। আবার তৃণমূল কংগ্রেসেরও কর্মীদের দেখলাম, তারাও বলছেন উই ওয়ান্ট জাস্টিস। তো এটা তো আমরা রাজপথে দেখলাম রাত্রিতে। এই তো অভিনব প্রতিবাদ, এই ধরনের মানুষ জেগে উঠেছে। মানুষ এই স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে, এই পুলিশি বর্বরতার বিরুদ্ধে, অতি সক্রিয়তার বিরুদ্ধে, প্রমাণ লোপের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছে। আজকে নিজের দলের সমালোচনার মধ্যে থেকে একটি সমালোচনা করার জন্য তাকে সামন করেছে। তার একজন ৭৫ বছরের বয়স্ক মানুষ, তার স্ত্রীহারা হয়েছেন ১ বছর আগে। বাৎসরিক কাজ করতে তিনি কলকাতায় এসেছিলেন দিল্লি থেকে। এসে শারীরিকভাবে তার হৃদযন্ত্রের কোনো সমস্যা নিয়ে তিনি হসপিটালাইজড হয়েছিলেন। তাকে একই দিনে দুবার সামন করা হলো, তাকে যেতে হচ্ছে আদালতে। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের
এ ধরনের পরিণতি বা এ ধরনের সরকার পরিচালনার তো অভিনব, এ তো মানুষ আগে কোনোদিন দেখেনি। এগুলো টোটালিটারিয়ান স্টেটে হয়, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের নিজের দলের লোককে একই দিনে দুবার সামন, কেউ প্রতিবাদ করবেন না। শ্রমিকরা গতকালের পর থেকে অনেকেই তারাও হুমকি পাচ্ছেন, তারা অভিযোগ করছেন যে কারো কারো যাদের কাজের জায়গায় কেউ দোকান চালান সেগুলো বসতে দেওয়া হবে না বলে বলা হচ্ছে, এবং লালবাজারের তরফ থেকে কেউ নোটিশ পাচ্ছেন, কেউ শাসক দলের তরফ থেকে হুমকি পাচ্ছেন এরকম অভিযোগ করছেন। প্লাস গতকাল যেভাবে লাঠিচার্জ করা হলো সেই ঘটনাটা, সেটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা, ওটা বিষয়গুলো তিনি কি দেখবেন গতকালের ঘটনা? আমাদের রাজ্যের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সাধারণত ভাবে যে কোনো সরকারি পদক্ষেপের বিরোধিতা করে রাজনৈতিক দল, এবং বিরোধিতা করার সময় সেই রাজনৈতিক দলের কর্মীরা যদি আক্রান্ত বা খুন হন, অন্য দলেরা সেই রাজনৈতিক দলের প্রতি তাদের অন্তত আন্দোলনটার প্রতি না হলেও যিনি মারা গেছেন তার প্রতি সমবেদনা জানান। আজকে 2016 সাল থেকে আজ পর্যন্ত 200-র বেশি বিজেপি কর্মী খুন হয়েছে, 50-এর বেশি বিজেপির মহিলা কর্মীরা তারা গণধর্ষিত হয়েছেন, কিন্তু সেখানে কোনো প্রতিবাদ দেখা যায়। আজকে যে কোনো কারণেই হোক ঘটনার প্রতিবাদটা হচ্ছে, আমরা খুশি, কিন্তু এই মর্মান্তিক এ ধরনের ঘটনা আমাদের সঙ্গে ধারাবাহিকভাবে 2016 সাল থেকে চলছে। আর যারাই প্রতিবাদ করছেন আজকে এটা নিয়ে বেশি, যেহেতু এটা গণ আন্দোলনের রূপ নিয়েছে, সংবাদ মাধ্যমে অনেক বেশি জায়গা পাচ্ছে। আপনারা ভোট পরবর্তী হিংসায় যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করুন, তাদের বাড়িতে কতবার সিভিক ভলান্টিয়ার্স গেছে, কতবার পুলিশ গেছে, তাদের কি বলা হয়েছে। আপনাকে বেশি দূর পর্যন্ত পৌঁছতে হবে না, আমি একদম খুব কাছাকাছি ঠিকানা দিয়ে যাচ্ছি। একদম সামনে আপনি দমদমে আছেন, আমাদের প্রসেনজিৎ দাস একমাত্র ছেলে, তাকে খুন করে গলায় ফাঁসি দিয়ে তারই বাড়ির বারান্দায় টাঙিয়ে দেওয়া হয়েছিল। তার মা ভ্যাকসিন নিতে গিয়েছিলেন, লাইন থেকে পর্যন্ত বার করে দেওয়া হয়েছে। বাবা প্যারালিটিক পেশেন্ট, তার বাড়িতে কিভাবে হুমকি দেওয়া হয়েছে, কিভাবে ধমক দেওয়া হয়েছে আপনি দেখুন। আমি নাম করছি না, 13 বছরের একটি মেয়ে আমাদের জাগার বসিরহাটের কাছে, যার দুবার সংখ্যালঘু পরিবারের মেয়ে, পরিবার বিজেপি করবার অপরাধে মেয়েটিকে ধর্ষণ করে খুন করে তাকে ফাঁসির দড়িতে টাঙিয়ে দিয়ে আত্মহত্যা করা হতো। তারপর তাকে স্থানীয় জায়গায় হসপিটালে নিয়ে গিয়ে বসিরহাট হসপিটালে একজন ডার্মাটোলজিস্ট, চর্মরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার পোস্টমর্টম করা হলো। আমরা কোর্টে গিয়েছিলাম, মামলা করেছি, বলা হলো তার কবর থেকে তুলে আবার তার অটোপসি হবে, সেটা হলো, আজ পর্যন্ত রিপোর্ট আসেনি। ফলে সামগ্রিকভাবে আপনারা যেটা দেখছেন এটা চলছিল। যেহেতু আমাদের রঙের বাদ বিচার আছে কিছু কিছু রাজনৈতিক দলের, সিপিআইএম এর একটি পরিবারকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হলো দম্পতিকে, অন্তত বিজেপি প্রতিবাদ করেছে। আমরা যে কোনো ধরনের হিংসার বিরোধী। আর এখানে যে ঘটনাটা ঘটছে এটা মনে রাখতে হবে, এই ঘটনাটা খুন ধর্ষণের ঘটনা নয়। অনেকে রাস্তায় নেমে আন্দোলন করছেন, বলছেন আমাদের বাড়ির মেয়েরা সুরক্ষিত নয়, বিষয়টা কিন্তু পুরো এটা নয়। এই মেয়েটা কোনো খুন বা ধর্ষণের শিকার হয়নি, মেয়েটা শিকার হয়েছে একটি ঘুঘুর বাসা। যে কথা সুপার পদত্যাগ করবার সময় বলেছিলেন, ওই ঘুঘুর বাসার ষড়যন্ত্রের কারণেই আজকে মেয়েটি খুন হয়েছে। ওই ঘুঘুর বাসাটাকে সামনে নিয়ে আসতে হবে, আর তার জন্য সঞ্জয়কে ফার্স্ট ট্র্যাক কোর্টে বারবার ফাঁসি দেওয়ার কথা বলা হচ্ছে, আরেকটা ধনঞ্জয় বানানোর চেষ্টা করা হচ্ছে। আজকে নেমে কোনো ব্যক্তি বিশেষের জন্য এই ঘটনা ঘটেনি, এটা একটা পরিকল্পিত চক্রান্তের শিকার হয়েছে এই মেয়েটি, এবং তার বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন আমার মনে হয় সমাজ তাদের সঙ্গে আছে। ডাক্তার কুণাল ঘোষকে আজকে, কুণাল সরকারকে আজকে ডেকে পাঠানো হয়েছে লালবাজারে, তার সঙ্গে আরো একজন চিকিৎসক সুবর্ণ গোস্বামী, তাকে ডেকে পাঠানো হয়েছে। আমাদের সুখেন্দু শেখর রায়, তাকে ডেকে পাঠানো হয়েছে। মানুষ এদের সঙ্গে আছে, প্রতিবাদীদের সঙ্গে আছে, কারণ এই প্রতিবাদ যে জায়গায় চলে গেছে এখানে আর কোনো রাজনৈতিক দলের পতাকা কাজ করবে। দেখুন, যে পুলিশ প্লাস্টার করতে পারে, যে পুলিশ কুকুরের ডায়ালিসিস করে দিতে পারে, পুলিশ না সরি, যে চিকিৎসকরা কুকুরের ডায়ালিসিস করে দিতে পারে পিজি হসপিটালে, সেই পুলিশের কাছে আপনি কি প্রত্যাশা করেন? একটি মেয়ের ঘটনা চক্রে তখন কোর্ট ইন্টারভেন করেনি, কেউ মামলা করেননি, এবং তারপরে কোন কারণে অকুস্থলটা ভেঙে ফেলা হলো, বাথরুমটাকে ভাঙা হলো, আপনি বোঝান। এদের মোটিভটা তো স্পষ্ট।
এরা প্লেস অফ অকারেন্সকে যখন ধ্বংস করেছে তার অর্থ হচ্ছে যে সেখানে বায়োলজিক্যাল এভিডেন্স যা পাওয়ার কথা ছিল এখন তাদের স্টেটমেন্টের উপরে সিবিআই কে নির্ভর করতে হবে। এর একটাই রাস্তা হচ্ছে যে থানার ওখানের পুলিশের আইসি সকালবেলা যাদের সঙ্গে কথা হয়েছে পুলিশ সুপারের, এবং যে লালবাজার থেকে যার কথায় ওই স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। এটা আমরা ডে 1 থেকে বলছি, আজও আমরা আমাদের দাবিতে অনড় আছি। একটা তদন্ত বললেই তদন্ত হয় না, সিবিআই তদন্ত করবে। সিবিআই এর কাছে হাতে পাওয়ার মতো এভিডেন্স কোথায়? মেয়েটিকে দাহ করে দেওয়া হয়েছে, যে রিপোর্ট দেবেন অটোপসির যে রিপোর্ট দেওয়া হবে সেই রিপোর্টের উপরে ভিত্তি করে তাকে তদন্ত করতে হবে। কিন্তু এই ঘটনাটা ঘটবার পরে, মেয়েটির মৃতদেহ দেখবার পরে ওই সময়ের মধ্যে যা যা ঘটনা ঘটেছে তার উপরে ভিত্তি করেই সিবিআই কে তদন্ত করতে হবে। সিবিআই সেটা করবে, আমরা চাই, এটা আমাদের দাবি। আমরা তো সিবিআই তদন্ত করাচ্ছি না, কোর্ট বুঝবে বিষয়টা। আমার মনে হয় মহামান্য আদালতকে আরো কঠোর হতে হবে। তুমি তো একটা কথা, যেমন তৃণমূলের সবাই বলছে যে 5 দিন হয়ে গেল সিবিআই এখনো কিছু করতে পারেনি, কোথাও কি মনে হচ্ছে যে কোথাও এভিডেন্স নষ্ট হয়ে যাওয়ার কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাজ করতে না? এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইনি। এই নিয়ে কোনো মন্তব্য করলে কোর্ট করবে, কারণ পুরোটাই কোর্ট মনিটরড, নাম্বার 1। আর এভিডেন্স তো নষ্ট করা হয়েছে, এভিডেন্স নষ্ট করা হয়েছে, এটাকে কি অস্বীকার করতে পারে? একটি মৃতদেহ, তা আবার সাধারণ কারণ নয়, একজন ডাক্তারের মৃতদেহ, ডাক্তারদের পরিবারের মধ্যে চারিদিকে ডাক্তার ভর্তি, তারা দেখে বলে দিয়েছিলেন আত্মহত্যা। তা প্রথম থেকেই তো উদ্দেশ্য ছিল এভিডেন্স ধ্বংস করা, সেটাই তারা করেছে। আজকে কুণাল ঘোষ একটি পোস্ট করেছেন, পরে এখন সাংবাদিক সম্মেলনে তিনি এখন মন্তব্য করছেন যে অপারেশনের পর বুকে গজ থেকে গিয়েছিল, সেই সময় সেই ডাক্তারকে লালবাজার তলব করেনি। তাহলে একটি পোস্ট করার জন্য কেন কুণাল সরকারকে তলব করা হবে? এটা নিয়ে কি বলবেন? তিনি তৃণমূলের হয়ে বলছেন রাজ্য প্রশাসন যখন থেকে ডাকা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের একটা নতুন রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়েছে পশ্চিমবঙ্গ, যে তৃণমূলই শাসক থাকবে এবং তৃণমূলই বিরোধী থাকবে। বিরোধীরা যে কথাটা বলবেন সেই কথাটা তৃণমূলের মধ্যে থেকে বলিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ বিরোধী স্পেসটাকেও তৃণমূল কংগ্রেস নিয়ে নেবে, পুরো বিষয়টাকে গুলিয়ে দেবার প্রচেষ্টা। কুণাল ঘোষ কি বলছেন আর মুখ্যমন্ত্রী কি বলছেন এটা মানুষ আলাদাভাবে দেখছে না। মানুষ দেখছে সরকারটা তৃণমূল, সিভিক ভলেন্টিয়ার তৃণমূল, পুলিশ তৃণমূল, ডাক্তার তৃণমূল, সুপার তৃণমূল, দুষ্কৃতী তৃণমূল, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ, সবাই একসঙ্গে নেমে পড়েছে। বিষয়টা একটু অন্য। কুণাল ঘোষ বলেছেন যে ভুল পোস্ট করে বিভ্রান্তি ছড়িয়েছেন বলে পুলিশ চিকিৎসককে বলেছেন তাকে ডাকতে পারবে না। এর আগেও তো বেসরকারি হাসপাতালে অনেক টাকায় অপারেশনের পরে গজ থেকে গেছে। উনি কি মিডিয়ায় প্রমোট করা তৃণমূল বিরোধী বলেই নাগরিক সমাজের নাম করেই এত প্রতিবাদ হচ্ছে? স্বাভাবিক ব্যাপার। এই মুহূর্তে ডাক্তার কুণাল সরকার প্রতিবাদ করেছেন। এখন সমস্ত অভিযোগ, সমস্ত আক্রমণ কুণাল সরকারের দিকে হবে এবং তৃণমূল কংগ্রেস কার্যত ভয়ের বাতাবরণ তৈরি করে, আতঙ্কের বাতাবরণ তৈরি করে উপর দিকে যে সমস্ত ব্যক্তিত্বরা আছেন তাদের আক্রমণ করে দিচ্ছে, যাতে নিচুর তলার ডাক্তাররা ভয় পেয়ে যায়। এটা আতঙ্ক তৈরি করবার একটা প্রচেষ্টা, এর বাইরে কিছু। এই পরিস্থিতির মধ্যে মালদার পরিশ্রম কেউ ছাড় পাচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে পুলিশ লালবাজারে থেকে পাঠাচ্ছে। প্রশ্ন হচ্ছে এটা কি পুলিশ নিভে দাঁড়াচ্ছে? রীতি তো আগেই ছিল। তানিয়া ভরদ্বাজের ক্ষেত্রে মানুষ দেখেছে, শিলাদিত্যর ক্ষেত্রে মানুষ দেখেছে, অম্বিকেশ মহাপাত্রর ঘটনা মানুষ দেখেছে। বিজেপির একাধিক কর্মীকে 15 দিন, কাউকে 22 দিন করে জেলে কাটাতে হয়েছে সামান্য একটা পোস্টকে শেয়ার করবার জন্য। এটা তো হচ্ছে, আতঙ্ক তৈরি করে দেওয়া হচ্ছে গোটা সমাজে। এটা তো অঘোষিত জরুরি অবস্থা, যেখানে প্রকাশ্যে রাজ্যপালকে হুমকি দেওয়া হচ্ছে, যিনি সাংবিধানিক প্রধান, যেখানে প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করা হচ্ছে, কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। যে রাজ্যে দাঁড়িয়ে প্রকাশ্যে একজন বিধায়ক বলছেন যে আমরা 70%, তোমরা 30% এখানে বাড়াবাড়ি করলে কেটে জলে ভাসিয়ে দেবো। এই যেটা স্বাধীন ভারতবর্ষে, তো বাংলাদেশের ভাষা বলছে, বা মুর্শিদাবাদে দাঁড়িয়ে হুমায়ুন একবারও মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো বক্তব্য রেখেছেন? গ্রেপ্তার করিয়েছেন তাকে? উনি কাদের পক্ষে? উনি ব্লক ভোট চান। সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ পোস্ট করে দিলেন যে
অভিষেককে উদ্দেশ্য করে সেনাপতিকে নিষ্ক্রিয় নয় সক্রিয়ভাবে সামনে দেখতে চাইছি। তারপর থেকেই তৃণমূলের প্রচুর নেতা একাধিক পোস্ট করছেন এই উদ্দেশ্যে যে সোশ্যাল মিডিয়াতে অভিষেককে আমরা সক্রিয় দেখতে চাই, অভিষেককে আমরা সক্রিয় দেখতে চাই। তৃণমূল কংগ্রেস সক্রিয় নিষ্ক্রিয় হয়ে লাভ কি? আর কার কি এসে গেল? তৃণমূলের কেউ কোন নেতা সক্রিয় হলো কি নিষ্ক্রিয় হলো? তৃণমূল তো এক। সেনাপতি পদ দেখান, হ্যাঁ, সেনাপতি পদ দেখান। সেনাপতি পদ কোন দিকে দেখাচ্ছে? ছাদ থেকে ঝাঁপ মারতে বলবে নবান্নের ওপর থেকে? কি চাইছে? জন্মদাত্রীকেই প্রথম করতে চাইছেনটা কি? খোলাখুলি বলুন। ওইসব গুলি গুলি পদ দেখানো কথা বলবেন না। বলুন যে ওপর থেকে নামিয়ে দিন, নামিয়ে আপনি গিয়ে নবান্নের চেয়ারে বসে পড়ুন, এইটা বলুন না যদি এইটা চান। এভাবে কিছু হবে না। মানুষ তৃণমূলকে আলাদা করে চিহ্নিত করতে চায় না। তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এবং তৃণমূলই মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এর মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। তাকে যদি কেউ সরাতে চান, তারা অন্য তাকে ফেলতে চান, সব দলের মধ্যেই হয় এসব। রাজতন্ত্র যেখানে হয় যেখানে দেখা যায় যে কাকাকে উল্টে দিয়ে ভাইপোকে দিচ্ছে, এগুলো ওই মোগল পিরিয়ডে ওই বাচ্চাদের দেখুন, এখানে ওরকম কিছু হবে হয়তো। আশঙ্কা করছেন তাকে গ্রেফতার করা হতে পারে পুলিশ। সেই আশঙ্কাতেই কলকাতায় হাইকোর্টে মামলা দায়ের করলে মামলা গ্রহণ করা হয়েছে। আগামীকাল শুনানি হবে। শাসক দলের সাংসদ গ্রেফতারের আশঙ্কা জাগবাংলার সম্পাদক, হ্যাঁ শুভেন্দুবাবু জাগবাংলার সম্পাদক, তিনি আশঙ্কা করছেন উনি একটু অতিরিক্ত জাগিয়ে দিয়েছিলেন বাংলাকে, তার জন্য এই অবস্থায় পড়েছে। শুভেন্দু শেখর রায় একজন প্রতিষ্ঠিত পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক ব্যক্তিত্ব। আমাদের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন রাজ্যসভায়। উনি আমার দলের প্রবল বিরোধী, কিন্তু ওনার একটি পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য আছে। তৃণমূল কংগ্রেস যখন ওই বাংলা ভাগের চক্রান্তের কথা বলে, তখন অন্তত শিবেন্দু শেখর রায়ের নামটা মনে রাখা দরকার। ওনার পিতাশ্রীর কারণেই আজকে আমরা এখান থেকে ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যেতে পারছি। মালদা জেলাটা ভারতবর্ষের মধ্যে আছে। তার জন্য যিনি পুরোধা, যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যিনি র্যাডক্লিফের নেতৃত্বে যে বেঙ্গল বাউন্ডারি কমিশন তৈরি হয়েছিল, তিনি মালদা জেলার হয়ে মালদাকে ভারতের মধ্যে ইনক্লুশনের জন্য যিনি নেতৃত্ব দিয়েছিলেন, অ্যাডভোকেটিং করেছিলেন, তিনি শিবেন্দু শেখর রায়। মালদা জনসংঘের সভাপতি, হিন্দু মহাসভার তিনি সভাপতি ছিলেন, যার নাম আজকে এই প্রজন্ম মনে রাখেনি, যার জন্য ওখানে মিউনিসিপ্যালিটির পর মিউনিসিপ্যালিটি বদল হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে। ইতিহাস বই কোনোদিন শিবেন্দু শেখর রায়ের নামটা আসেনি। আর তিনি সমস্ত বিবাদমান জমিদারদের এক জায়গায় নিয়ে এসে, তাদের কলকাতায় নিয়ে এসে পৌঁছেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এন সি চ্যাটার্জির কাছে, রমেশচন্দ্র মজুমদার, সুনীতি চ্যাটার্জি, মেঘনাথ রায়দের কাছে। তার নাম শিবেন্দু শেখর রায়। তার পুত্র শুভেন্দু শেখর রায়, তিনি অন্য রাজনীতি করেছেন, কংগ্রেসের রাজনীতি করেছেন, পিতার পথে হাঁটেননি। কিন্তু সব পথ এক জায়গায় গিয়ে শেষ হয়। তিনি তার বিরুদ্ধে যেটা হয়েছে তাতে আমরা মর্মাহত, এবং আমার মনে হয় সমস্ত প্রতিবাদী মানুষ যারা তৃণমূলকে চরমে ভাবে বিরোধিতা করেন, তারাও অন্তত শুভেন্দু শেখর রায়ের এই ঘটনায় তাকে যেভাবে সামন করানো হয়েছে এর প্রতিবাদ করবেন। প্রতিবাদীরা তার পাশে আছে। শুভেন্দু শেখর রায় বলেছেন, পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। আমি আমার অবস্থানে অনড়। আমি আমার গোটা রাজনৈতিক জীবনে এরকম স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন কোনোদিন দেখিনি। প্রতিবাদ যেটা অন্যায় হয়েছে, প্রতিবাদ আমাকে করতেই হবে। তার এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করবো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এখনো যারা তৃণমূল কংগ্রেসে আছেন, সিপিআইএম কে বা বিজেপি কে ভোট দেবেন না বলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভোট দিয়েছেন, বা কোনো না কোনো ভাবে তাদের কোনো আবেগ জড়িয়ে আছে তৃণমূলের সঙ্গে, তাদের কাছেও আহ্বান করছি তারাও শুভেন্দু শেখর বাবুর পথ নিন, প্রতিবাদ করুন। এমনি রাস্তায় বহু নেমেছেন তৃণমূল কংগ্রেসের ছেলে মেয়ে, তারাও রাস্তায় নেমে, যারা তৃণমূল কংগ্রেস করে, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ করে, তারাও কিন্তু রাস্তায় নেমে এই ঘটনা প্রতিবাদ করছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে প্রতিবাদীর চেহারা দেখা যাচ্ছে, অতীতে এই ধরনের কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখা যায়নি। এই দুদিন আগে আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্য উপদেষ্টা বলেছেন যে মহিলাদের রাতে যত কম নাইট ডিউটি না দিলে ভালো হয়, কম ডিউটি দেওয়া যায় তত ভালো। প্রশ্ন হচ্ছে যে সরকার একদিন আশ্বাস দিচ্ছে সেফটি রুম বানাবো, এই করবো সেই করবো, তারপরে কি সরকার নিজেই সংকোচের মধ্যে আছে, সংশয়ের মধ্যে আছে? আমি শেষ করি যে সংশয়ের মধ্যে আছে কি আমরা দিতে পারবো কি আদৌ? এতে করে কি মহিলাদের কর্ম কাজের পরিধিকে সংকুচিত করা হবে না? অবশ্যই সংকুচিত করা হবে।
এরপর থেকে যারা সার্ভিস প্রোভাইডার আছেন তারা মহিলাদের চাকরিতে রাখতে ভয় পাবেন, নাম্বার 1। 2 হচ্ছে জাস্টিস ফর আরজি কর, এটা একটি রাজনৈতিক স্লোগান বাম বিজেপির তরফ থেকে করানো হয়েছে বলে বলা হচ্ছে, এবং এই নিয়ে তৃণমূল কংগ্রেস তারা প্রতিক্রিয়া দিচ্ছেন। তারা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের স্লোগান দেওয়ার অধিকার, প্রতিবাদ করবার অধিকার, ধর্ণা দেওয়ার অধিকার, মিছিল করবার অধিকার, বন্ধ থাকার অধিকার প্রত্যেকটি মানুষের আছে। এই অধিকার তাকে ভারতের সংবিধান দিয়েছে। এই অধিকার আছে বলেই আজকে ভারতবর্ষ বলে দেশটা আছে। আমাদের সঙ্গে যারা স্বাধীনতা পেয়েছিল তাদের কোনো জায়গায় দেখবেন না গণতন্ত্র নামে কোনো জিনিস অবশিষ্ট আছে। সুতরাং যারা স্লোগান দিয়েছে, ঘটি বাঙাল বলে যারা স্লোগান দিয়েছে, অন্তত এই ইস্যুতে, খেলার বাইরে তো একটা জগৎ আছে। ইস্ট বেঙ্গলের সাপোর্টার আর মোহনবাগানের সাপোর্টার তো শত্রু নয়, পাশাপাশি বসে একই ক্লাসে বসে ছোটবেলা থেকে পড়াশুনো করেছে, একই ক্লাবের সদস্য, একই সঙ্গে রাত্রিবেলা ক্যারাম খেলে, তারা তো বন্ধু, সাপোর্টার হতে পারে। সেখানে প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদ দিয়েও আপদ, মানে স্লোগান কি হবে এটাও ঠিক করে দেয়া হবে, এটাও কি হবে সেটাও ঠিক করে দেবেন। একটা সময় ছিল জরুরি অবস্থার সময় বিকাল সকাল 9টার সময় সাংবাদিকদের ডেকে সম্ভবত ব্রিফ করতেন, সাংবাদিকদের ডেকে যে কি লেখা হবে। এই সময় হঠাৎ দেখা গেল মার্ক টলি সেখানে বসেছিলেন দিল্লিতে, তিনি একটা কি লিখছেন। তখন মার্ক টলিকে অ্যাড্রেস করে বলা হয়েছিল, মিস্টার টলি, হোয়াট ইজ রাইটিং? Well, I'm writing that you are telling me not to write anything. তো আজকে পশ্চিমবঙ্গটাও কার্যত সেই জায়গায় চলে এসেছে, অঘোষিত জরুরি অবস্থা। সাংবাদিককে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে, সাংবাদিককে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, সে তার আইডেন্টিটি শো করবার পরও তাকে ট্র্যাপ করা হচ্ছে। সংবাদ মাধ্যম আক্রান্ত, বাণিজ্যিক কারণে বহু সংবাদ মাধ্যম পরিস্থিতির বাধ্যবাধকতায় তারা চেপে যায়। কিন্তু যদি আমি হাউস থেকে সাংবাদিকের সত্তাটাকে বিচ্ছিন্ন করে নেওয়া যায়, তাহলে একবার ভেবে দেখুন কতগুলো সাংবাদিক প্রহৃত হয়েছে, কত ক্যামেরা পার্সনের দিয়ে মার খেতে হয়েছে, কতজনের পা ভেঙেছে। কিন্তু দুর্ভাগ্য এটাই, যে কোনো কারণেই হোক আমরা করতে পারছি না। সুস্থ স্বাভাবিক মানুষ গণতান্ত্রিক পরিবেশ চায়, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করতে চায়, হিংসা কেউ চায় না। এবং অহিংস পদ্ধতিতে যেভাবে আন্দোলন হয়েছে, ট্রামে বাসে আগুন না লাগিয়ে যে আন্দোলন দেখিয়েছে মানুষ, সরকারি সম্পত্তি ধ্বংস না করে যে পরিস্থিতি দেখিয়েছে, সেটা থেকে তৃণমূলেরও শিক্ষা নেওয়া উচিত। যে ছেলেগুলোকে পাঠিয়েছিল তাদের একটু ভাঙচুরটা কম করে, যেগুলো ছড়ানোর প্রয়োজন ছিল সরিয়ে ফেলতো, ভাঙচুরের প্রয়োজন ছিল না। যে কার্যকরের জুনিয়র ডাক্তাররা যে সমস্ত নথি দিয়েছেন সেটা দিতে গেছেন, কিন্তু আরজি করের জুনিয়র ডাক্তার আন্দোলনরত অনিকেত মাহাতো তিনি আজকে বলেছেন কুণাল ঘোষকে জুনিয়র ডাক্তাররা কোনো রকম কোনো ডকুমেন্ট দেয়নি, আরজি করের কোনো জুনিয়র ডাক্তার বা নার্সিং স্টাফের তরফে কোনো ডকুমেন্ট দেওয়া হয়নি কুণাল ঘোষকে। এই নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। কুণাল ঘোষ পরিকল্পিতভাবে ওখানে গেছেন, কারোর নির্দেশে ওখানে গেছেন। একা ব্যক্তিগত ইচ্ছায় তো কুণাল ঘোষ চলে যেতে পারেন না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তিনি একটা দায়িত্বে আছেন। কুণাল ঘোষকে পাঠানো হয়েছিল পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার জন্য, তিনি সেই চেষ্টায় সেখানে গিয়েছিলেন, গিয়ে ফিরে এসেছেন। 5 দিন হয়ে গেল কেন সিবিআই তদন্তের কোনো আপডেট নেই, সেই প্রশ্ন তুলে এবার তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা ভিডিও পোস্ট করতে শুরু করেছেন, যেটা ব্রায়ান সাগরিকা ঘোষ তারা প্রশ্ন তুলছেন। 5 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আর্থিক কাণ্ডে সিবিআই কি করছে? বেশি সিবিআই কি করছে করতে যাবেন না। সিবিআই যদি ঠিকঠাক করতে শুরু করে, কাজের যদি স্পিড বাড়ায়, তখন আর কেউ এলাকায় থাকবেন না, সেটা সকলেও জানেন। এদিকে পোস্ট করবেন আর রাত্রিবেলা ফোন করবেন, দুটো একসঙ্গে চলে না, এগুলো মুখ্যমন্ত্রীও জানেন। যার যত বেশি পোস্ট তার তত বেশি গভীর রাতে ফোন, আর মুখ্যমন্ত্রী কোনোটাই অজানা নয়। অনুপ চক্রবর্তী তিনি একটা হেড করতেন তৃণমূলের কাকে? কোন অনুপ চক্রবর্তী? এ তো ভালো ছেলে, এটা নয়। হ্যাঁ, এও থ্রেট করছে বাঁকুড়ার। ও বীর রসের প্রভাব ওনার মধ্যে আদি চিরকাল ছিল। তিনি বলছেন যে যারা আন্দোলনের নামে পুরুষ বন্ধু নিয়ে ঘুরতে যাচ্ছে তারা সাবধান, গ্রামবাসীরা যদি হাসপাতালে ছুটে যায় তখন কিন্তু তৃণমূল আপনাদের পরিষ্কার হুমকি দিচ্ছেন ডাক্তারদের, নার্সের। এরপরে লোক পাঠিয়ে পিটিয়ে দেবে, যেভাবে পাঠিয়েছিল আরজি করে, ওই কায়দায় করবে। আগে থেকে ওই জন্য জমিটা প্রস্তুত রাখছে। সেই জন্য ডাক্তার নার্সদের কাছে আমরাও আবেদন রাখবো যে আপনারাও প্রোটেকশন নেওয়ার জন্য যা যা জিনিস আপনাদের কাছে সাধ্যমতো রাখতে পারেন রেখে দেবেন। যে কোনো সময় আক্রান্ত হতে পারেন, এটা ধরে নিয়ে করবেন। কারণ এই সমস্ত বিবৃতির ফল এটাই হবে যে আবার ওরকম আরজি করার মতো গভীর রাতে হাফ প্যান্ট পরা, গেঞ্জি পরা কিছু লোকজন পৌঁছে যাবে। এছাড়া একটা মন্তব্য এসেছে যে সিনিফিক জিন্স সিগারেট খেয়ে
টাইট জামা পরে শহরের মেয়েরা, আরবান মেয়েরা যারা বেরোচ্ছেন প্রতিবাদ করতে, সেগুলো কোনো প্রতিবাদ নয়। উদয়ন গুহ তারা প্রতিবাদ, তারা পোস্ট করছেন, তারা মন্তব্য করছেন যে এই আন্দোলন তারাই করছেন যারা শহরে থাকেন, স্লিভের জিন্স পরেন, শহরের আরবান মেয়েরা বেশি দিন চলবে না, তারা সিগারেট খান, স্লিভের জিন্স পরেন, মহিলাদের নিয়ে সল্টলেকের বাড়িটা বিক্রি করে দিন, দান করে দিন না তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস করার জন্য। ছেলেকে বলুন না গিয়ে পড়ুন, তো বীজ সম্পর্কে অনেক ওনার ধ্যান ধারণা আছে, কুচবিহারে গিয়ে যান, ডিনারটা চাষ করুন। সল্টলেকে আছেন কেন? ছেড়ে দিন এখানে। এই ধরনের তৃণমূল কংগ্রেসের মতবাদ করছে। আপনি দেখছেন তৃণমূল কংগ্রেস ফুটবল হচ্ছে বাঙালির প্রাণ। ফুটবল নিয়ে গান, ফুটবল নিয়ে কবিতা, ফুটবল নিয়ে থিয়েটার, মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে উত্তেজনা, এই ডার্বি, সেটা বন্ধ হয়ে গেল। এরপরে বিয়ের দিন, বিয়ে বন্ধ করে দেবে, বিয়ের দিন ঠিক করবে, বরযাত্রী যাবে বলে বিয়ে বন্ধ। এখন সেই রাস্তায় যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনারা বারবারই বলছেন যে বায়োলজিক্যাল এভিডেন্স আজকে বিতরণ মাত্র করা হয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে একজন হাসপাতালে কর্তব্যরত নার্সকে মারধর করার অভিযোগ। তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছে, রাজতন্ত্রে এটা হয়। পুলিশ স্টেটে এই সমস্ত ঘটনা ঘটে, ডাক্তার খুন হবে, নার্স মার খাবে, ডাক্তারকে গ্রেপ্তার করা হবে, সাংসদ প্রতিবাদ করলে তাকে সমন করা হবে। এটাই তো তৃণমূল, স্বাভাবিক আছে, না হওয়াটাই অস্বাভাবিক। সহিতা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে উদয়ন গুহ, কল্যাণ ব্যানার্জি সকলেই বলছে যে বাংলাদেশ করার চেষ্টা করছে সিপিএম বিজেপি, এখানে বাংলাদেশ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে উদয়ন গুহ, কল্যাণ ব্যানার্জি সকলেই বাংলাদেশের উদাহরণ চাচ্ছেন। আরে এখন তো সবে বন্ধ আছে, রোহিঙ্গাদের এনে ঢুকিয়ে রেখেছেন। এমনি তো সিএ এর নামে ট্রেন চলছে পশ্চিমবঙ্গে। একটু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বলুন তার সিআইডি কে, তার স্টেট আইবি কে একটু কান পাততে, সেখানে কি স্লোগান চলেছে আর তাদের বক্তব্য কি, তাহলে বুঝতে পারবেন কোন জায়গায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশ এটাকে বানাতে যতদিন বিজেপি আছে কেউ পারবে না। ওনার রাজনীতি এটাকে সব ডেমোগ্রাফি চেঞ্জ করে বাংলাদেশ বানিয়ে দেওয়ার চেষ্টা করছে। গ্রেটার বাংলাদেশ তৈরি করবার যে চক্রান্ত, বিনা যুদ্ধে ভারত দখল, সংখ্যা দিয়ে জয় করে নাও, সেই তত্ত্ব বিজেপি যতদিন আছে পারবে না। আজিকর কাণ্ডে আজকে আইনজীবীদের প্রতিবাদ মিছিল হয় হাইকোর্টে, এবং মিছিল শেষে দেখা গেল একেবারে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন আইনজীবীরা। তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সায়ন একেবারে রীতিমতো হাতাহাতিতে দেখা গেল জড়িয়ে পড়লেন। এটা কতটা দরকার আছে? মানে আইনজীবীরা হাতাহাতি করছে, হাতাহাতি করা, এটা আমরা চাই না। আমরা গালাগালি নয় গলাগলিতে বিশ্বাস করি, সেটা হোক। আজকে রাখি বন্ধন উৎসবে হাসিল করে দেখা গেল যে কালো রাখি বেঁধে দেওয়া হবে, বিজেপির প্রতিবাদ আছে। যেভাবে পারে প্রতিবাদ করছেন। রাখি বন্ধন বা নিয়ে পশ্চিমবঙ্গেও অতীতের পরাধীন ভারতবর্ষের ইতিহাস প্রবৃত্ত আছে, এটা চলছে। এত কিছুর মধ্যে দেখা গেল এসএসকেএম এ গতকাল ডাক্তারদের উপরে হামলা, পুলিশি এত নিরাপত্তার কথা বারংবার বলা হচ্ছে, গতকাল এসএসকেএম ডাক্তারের উপরে হামলা, এসএসকেএম এ পিজির মতো হসপিটালও ডাক্তার। শুনুন, আপনি একটা কথা, প্রথম যে বিষয়টা হচ্ছে, আপনি বাংলাদেশেও পুলিশ পালিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ পালাচ্ছে, এই দুটো জায়গায় একটাই মিল আমি খুঁজে পাচ্ছি। পুলিশ আরজিকর হসপিটালে রাত্রিবেলা ঢুকে বলছে মহিলাদের, নার্সদের বলছে তোমাদের জামা কাপড় দাও, আমরা পরে নিই। পুলিশও আক্রান্ত হচ্ছে, কোথাও পুলিশ আক্রমণ করছে, কোথাও পুলিশ আক্রান্ত হচ্ছে, এইটা পরিস্থিতি। হ্যাঁ প্লিজ প্রতিবাদ